বর্ষা বিদায় নিলেও বিদায় নেয়নি ডেঙ্গি। শীতের শুরুতেই কিন্তু হঠাৎ করে আবারও ডেঙ্গির গ্রাফ ঊর্ধ্বমুখী এবং স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে গত 2 সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 4000, যার স্বাস্থ্য দফতরের কাছে যেমন উদ্বেগের তেমন পাশাপাশি উদ্বেগের কিন্তু রাজ্যবাসীর কাছেও। এই অবস্থাতে সতর্কতার পাশাপাশি কি পদক্ষেপ নেবেন সেই নিয়ে আজকে কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অগ্নিমিতা গিরি সরকার। প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আমি বললাম যে রাজ্যে হঠাৎ করেই আবার ডেঙ্গির গ্রাফটা ঊর্ধ্বমুখী আমরা দেখতে পাচ্ছি, কি কারণ রয়েছে বলে আপনার মনে হচ্ছে? ডেঙ্গি যে হঠাৎ করে বাড়ছে, বর্ষাকালে তো ডেঙ্গি বাড়বে সেটা তো অবশ্যই, কিন্তু একটা দেখা যাচ্ছে যে ডেঙ্গি শুধু আমাদের স্টেটে নয়, সারা বিশ্বব্যাপী অর্থাৎ পৃথিবীতে ডেঙ্গির আক্রান্তদের সংখ্যা বাড়ছে এবং সেখানে কিন্তু মৃত্যুর হারও বাড়ছে। এর কারণ হচ্ছে যে আমাদের একটা ওয়েদারের কিন্তু বদল হচ্ছে, যেটাকে বলা হচ্ছে এল নিনো এফেক্ট। এবার এল নিনো এফেক্টের জন্য বিভিন্ন জায়গায় যে হিউমিডিটি বাড়ছে, কোনো কোনো জায়গায় রেনফল বাড়ছে এবং এই যে টেম্পারেচারে তারতম্য, তার জন্য এক একটা জায়গায় এত হিউজ রেনফল হচ্ছে যে ওয়াটার লগিং হচ্ছে। তো এর জন্য এটা তো একটা মশাদের জন্য খুব সুন্দর একটা ব্রিডিং প্লেস দাঁড়িয়ে যাচ্ছে। ন্যাচারালি সেখানে মশাবাহিত রোগগুলো বাড়ছে এবং তার মধ্যে ডেঙ্গি অন্যতম। আর একটা জিনিসও এর সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পার্সোনাল হাইজিন কিংবা এনভায়রনমেন্টাল হাইজিন, সেটাও কিন্তু অনেক জায়গায় ভীষণ খারাপ অবস্থায় চলে গেছে। অর্থাৎ যত ক্রাউডেড প্লেস, আমাদের জনসংখ্যা যত বাড়ছে, সেখানে কিন্তু আমাদের পলিউশন তত বাড়ছে। এই পারিপার্শ্বিক পলিউশন যত বাড়বে তত মশাদের সংখ্যা বাড়বে এবং তত ডেঙ্গি আক্রান্তর সংখ্যা বাড়বে। এটা নিয়ে কিন্তু আমাদের সচেতন হতেই হবে। একদমই তাই। এবং এই যে ডেঙ্গি এই মুহূর্তে কোন বয়সের মধ্যে থাবাটা বসাচ্ছে বলা যেতে পারে, কতটা অ্যালার্মিং মনে হচ্ছে? ডেঙ্গি এমন একটা অসুখ যেটা যে কোনো বয়সে হতে পারে, মানে একদম জন্ম থেকে একদম বয়স্ক পর্যন্ত। আমরা কিন্তু এটাও দেখেছি যে যে মা গর্ভবতী তার থেকেও কিন্তু ডেঙ্গি ট্রান্সমিশন, যেটাকে বলে ভার্টিক্যাল ট্রান্সমিশন, সেটাও কিন্তু ভ্রূণের হতে পারে, যদিও খুব রেয়ার, কিন্তু ডেঙ্গু যে কোনো মানুষের হতে পারে এবং যাদের দ্বিতীয়বার ডেঙ্গি হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। একদমই। কি লক্ষণ দেখা যাচ্ছে যেটা থেকে মানুষ বুঝবেন যে এটা ডেঙ্গির সিমটমস হতে পারে? ডেঙ্গি একটা ভাইরাল ফিভার, এর সিমটমসগুলোও কিন্তু ভাইরাল ফিভার যেহেতু খুব ভেগ সিমটমস। অর্থাৎ ডেঙ্গির জন্য জ্বর, তার সাথে শরীরে দুর্বলতা, খিদে কমে যাওয়া, পেটে ব্যথা, গা গুলানো, বমি হওয়া, আর ভীষণভাবে ডেঙ্গিতে যেটা হয় গাঁটে গাঁটে যন্ত্রণা হয়। সেই জন্য কিন্তু অনেক সময় এটাকে বলে যে ব্রেকিং বোন ডিজিজ, মানে এত ব্যথা করে যেন মানে হাড়গোড় ভেঙে যাচ্ছে। তার সাথে কিন্তু চোখের পেছনে ব্যথা করে, যেটাকে বলা হয় রেট্রো অরবাইটাল পেন। ভীষণভাবে কষ্টদায়ক। কারোর ক্ষেত্রে মাইল্ড সিমটমস হয়ে ডেঙ্গি, যেহেতু ভাইরাল ফিভার, অটোমেটিক্যালি সেরে যায়, বোঝাই যায় না যে তার ডেঙ্গি হয়েছিল। কারোর ক্ষেত্রে হাই ফিভার অনেক দিন পর্যন্ত হতে পারে। ডেঙ্গি সংক্রমণ যখন আমাদের শরীরে ঢোকে, সেই ইনফেকশনটা ঢোকার মানে অর্থাৎ মশা আমাদের কামড়ালো, আমাদের শরীরে সংক্রমণটা ঢুকলো, তারপরে এই ভাইরাসটা ম্যানিফেস্টেড হতে, অর্থাৎ এই উপসর্গগুলো হতে কিন্তু প্রায় 5 থেকে 14 দিন অবধি সময় লাগতে পারে। এবং যখন কারো সিমটমসগুলো হয়, এর কিন্তু 3টে ফেজ রয়েছে। একটা হচ্ছে ফেব্রাইল ফেজ, যেটা হচ্ছে ফিভার। দ্বিতীয় হচ্ছে গিয়ে ইন্টেন্সিভ ফেজ, যেখানে কিন্তু প্রচণ্ড শরীর অসুস্থতা বাড়তে থাকে এবং কোনো ক্ষেত্রে এতটাই মারাত্মক আকার ধারণ করতে পারে যে আমাদের বিভিন্ন জায়গায় হেমারেজ হতে পারে, প্লেটলেট কমে যেতে পারে এবং শরীর থেকে যে আমাদের যে ধমনী, সেখান থেকে জল বেরিয়ে এসে শরীরে যেসব ক্যাভিটিগুলো রয়েছে সেই জায়গায় জল জমতে পারে, যেমন প্লুরাল এফিউশন হতে পারে। পেটে কিন্তু অ্যাবডোমিনাল জল ওখানে জমে, ওখানে ফ্লুইড জমতে পারে। তো বিভিন্ন জায়গায় শরীরের ফ্লুইড জমতে পারে এবং এই সময় কিন্তু মানে চিকিৎসাটাও খুব কেয়ারফুলি করা উচিত, কারণ ফ্লুইডের ব্যালেন্স মেনটেন করাটা ভীষণ ইম্পর্টেন্ট ডেঙ্গির চিকিৎসার ক্ষেত্রেও। এরপরে হচ্ছে রিকভারি ফেজ। রিকভারি ফেজে কী হয় যে ফ্লুইডগুলো আবার ধমনীতে আবার ফেরত আসে এবং পেশেন্ট আস্তে আস্তে রিকভার করে, কিন্তু এই সময় আবার কিন্তু যে ফ্লুইড ভলিউম তখন কিন্তু সেটা আবার ওভারলোড হতে পারে। তো ডেঙ্গি কিন্তু বিভিন্ন ফেজ দিয়ে যেহেতু যায়, এটা কিন্তু খুব মানে তাকে অবজার্ভ করাটা ভীষণভাবে জরুরি। আর যে মানুষটার খুব সিভিয়ার ডেঙ্গি হচ্ছে
তার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সিভিয়ার ডেঙ্গি জ্বরটা কমে গেল, তারপরে কিন্তু তার বমি বাড়তে লাগলো, তার অখিদে বাড়তে লাগলো, তার মারাত্মক পেটে ব্যথা শুরু হলো, তার শ্বাসকষ্ট শুরু হলো, মানে র্যাপিড ব্রিদিং, তার সাথে তার কিন্তু দুর্বলতা, সে নেতিয়ে পড়ছে, দুর্বল হয়ে যাচ্ছে। কেউ হয়তো ভাবলে যে জ্বর কমে গেছে, এবার তাহলে আমি বেড়াতে বেরিয়ে যাই কি বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিই। আমরা কিন্তু বলি যে ডেঙ্গি সন্দেহ হলে কিংবা একটা ভাইরাল ফিভার হলে কিছুদিন অবজার্ভ করো, আরও 2 দিন 3 দিন অবজার্ভ করো যে পেশেন্ট ঠিক আছে কিনা, স্টেবল আছে কিনা, তারপরে ইউ গো ব্যাক টু ওয়ার্ক, তারপরে তুমি কাজে ফেরাটা সম্ভব। তো ডেঙ্গি কিন্তু এই রকম একটা অসুখ যার কিন্তু মাইল্ড থেকে সিভিয়ার অবধি সিমটমস হতে পারে। একদমই তাই। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে যাদের ডেঙ্গি অলরেডি হয়েছে তাদের পরবর্তীতে আবার ডেঙ্গি হলে সেক্ষেত্রে কি সিভিয়ার ডেঙ্গি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে? হ্যাঁ, এটা বলা হয় যে একটা হাইপার ইমিউন সিনড্রোম হয়, অর্থাৎ ডেঙ্গি যখন হলো, ডেঙ্গির 4টে স্ট্রেন আছে, 1 2 3 4। যদি আমার 2 দিয়ে ডেঙ্গি হয় তাহলে আমি 2 এর সাথে প্রোটেকশনটা আমার একটু প্রলং থাকে, কিন্তু 1 3 4 এর এগেনস্টের প্রোটেকশনটা ততটা প্রলং থাকে না। এবার পরের বছর যখন আমার ডেঙ্গি হলো 3 দিয়ে কি 4 দিয়ে, এবার 2 এর এগেনস্টে যে অ্যান্টিবডিগুলো ছিল সেগুলো আমার বডিকেই অ্যাটাক করতে থাকে। তার ফলে কি হয়, এই যে প্লেটলেট কাউন্ট কমে যাওয়া, সেই জিনিসগুলো যেহেতু নিজের বডিকেই অ্যাটাক করে, এবার বিভিন্ন জায়গায় কিন্তু তার জন্য প্রদাহ শুরু হয়। তো এইটাই কিন্তু কারণ যে সেকেন্ড টাইম অ্যাটাক হলে বলা হয় যে ডেঙ্গি মারাত্মক আকার ধারণ করে। একদম। সেক্ষেত্রে কি আলাদা কোনো সিমটমস লক্ষ্য করা যেতে পারে? আমি শুরুতেই সিমটমসগুলো বললাম যে সিভিয়ার ডেঙ্গি হলে তার কিন্তু দেখা যাবে যে তার মানে যে শারীরিক স্থিতিশীলতা সেটা বজায় রাখতে সে পারবে না, তার কারণ সে প্রচণ্ড ঘন ঘন বমি করবে, তার প্রচণ্ড দুর্বল লাগবে, তার র্যাপিড ব্রিদিং হবে, মানে দ্রুত শ্বাস প্রশ্বাস চলবে, তার একদম খিদে কমে যাবে, সে নেতিয়ে পড়বে। সেই মানে যে দেখে পেশেন্টের কন্ডিশন দেখেই কিন্তু তাকে যে তার ডেঙ্গি হয়েছিল তার কিন্তু মানে একটা ডায়াগনোসড হয়েছে কিংবা তার সন্দেহ হয়েছিল ডেঙ্গি, সঙ্গে সঙ্গে কিন্তু তৎক্ষণাৎ তাকে অ্যাডমিশন করাটা জরুরি, কারণ তা নইলে কিন্তু রাইট টাইমে অ্যাডমিশন না করলে পেশেন্টের প্রাণ বাঁচানো মুশকিল হয়ে যাবে যদি সিভিয়ার ডেঙ্গি হয়। একদম। এক্ষেত্রে এই পরিস্থিতিতে কি কি পদক্ষেপ নেওয়ার দরকার রয়েছে? প্রথমেই হচ্ছে যে মানে প্রিকশন বলতে বলবো 3 ভাবে প্রিকশন বলবো। একটা হচ্ছে পার্সোনাল প্রোটেকশন, সেকেন্ড হচ্ছে আমার মানে এনভায়রনমেন্টাল প্রোটেকশন, থার্ড হচ্ছে মানে আমার বাড়িঘর দরের প্রোটেকশন, থার্ড হচ্ছে প্রোটেকশন অফ মাই এরিয়া, মানে আমার পুরো যে এলাকা রয়েছে তার প্রোটেকশন। পার্সোনাল প্রোটেকশন হিসেবে নিশ্চয়ই আমি যতটা পারবো কভার্ড জামা কাপড় পরবো যাতে মশা আমাকে কম কামড়ায়, কোনো যদি মসকিউটো রিপেলেন্ট আমি ব্যবহার করতে পারি ডেফিনেটলি আমি সেটা করব। 3 নম্বর আমি যেটা করবো সেটা হচ্ছে আমি মসকিউটো নেট রাত্রিবেলা মশারি খাটিয়ে শোবো। ঘরের প্রোটেকশন কি কি হবে, ঘরের প্রোটেকশনের মধ্যে আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় জমা জল রেখে দিই, যেরকম ধরুন একটা প্লান্ট রেখেছি, অনেকের আছে অভ্যাস আছে যে জলের মধ্যে প্লান্টগুলো হয় সেগুলো আমাদের টেবিলের উপর রাখা রয়েছে, সেখানেও কিন্তু মশার ব্রিডিং প্লেস হতে পারে। কিংবা আমরা হয়তো একটা জমা জল অনেক দিন ধরে পড়ে রয়েছে সেটা আমরা রেখে দিয়েছি, কিন্তু বালতিতে জল রয়েছে সেটা আমাদের পড়েই রয়েছে, আমরা কিন্তু ক্লিন করছি না। কোথাও একটা আমরা দেখছি একটা জায়গায় আমরা আবর্জনা ফেলছি, একটা জায়গায় ওয়েস্ট ফেলছি, সেটা আমরা রেগুলারলি ক্লিন করছি না। তো আর তার সাথে যদি বাড়িতে নেট দেওয়া যায় সেগুলো হচ্ছে পার্সোনাল প্রোটেকশন। নেক্সট হচ্ছে যে এনভায়রনমেন্টাল, মানে আমার পারিপার্শ্বিক এরিয়াকে প্রোটেকশন করতে গেলে ডেফিনেটলি স্প্রে করা, আর যেগুলো মানে সরকার থেকে করা হয় রেগুলারলি, মানে কলকাতা কর্পোরেশনকেও সেটা সচেতন হতে হবে, যেখানে যেখানে ময়লা জমছে সেগুলোকে রেগুলারলি ফেলা, এবং কোথাও যদি জমা ঘাস এবং সেখানে জল জমছে সেই জায়গাগুলো আমরা হয়তো খেয়াল করছি না, সেই জায়গাগুলো মশার ব্রিডিং এরিয়া হতে পারে, তো সেইগুলোকে নিট অ্যান্ড ক্লিন রাখা এইটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাহলেই আমরা এটাকে রক্ষা করতে পারবো, নিজেদেরকে সেফ রাখতে পারবো, যাতে আমরা মসকিউটো ব্রিডিং প্লেসগুলোকে আমরা একেবারে নিশ্চিহ্ন করতে পারি, এটাই আমাদের লক্ষ্য থাকবে। একদম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে এই সময়টা মরশুম বদলের সময়, এই সময় বিশেষ করে শীতকালেও কিন্তু নানা রকম রোগের প্রকোপ আমরা বাড়তে দেখি, এবং তার সাথে সাথে এই মুহূর্তে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। তো এই সময়টা সুস্থ থাকা কিন্তু প্রত্যেকটা মানুষের জরুরি, তাই জ্বর হলেই ডাক্তারি পরামর্শ নিন, এবং তেমনই একই সাথে সঠিক সময় সঠিকভাবে যে পদক্ষেপগুলো নেবার দরকার রয়েছে সেই পদক্ষেপগুলো নিন। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।